বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিএসএস সম্মান প্রথম বর্ষের মৌলিক গণিত অনলাইন ক্লাস কার্যক্রমে নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই শ্রেণী পাঠদান কার্যক্রমে সকলকে সাধুবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। কোভিড-19 মহামারীতে শ্রেণী পাঠদান কার্যক্রম বেশ কিছু লম্বা সময় ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সম্পূরক অংশ হিসেবে পাঠদান কার্যক্রম বজায় রাখার একটি ধারাবাহিক প্রক্রিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন কার্যক্রম নোয়াখালী সরকারি কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেছেন। আমরা কলেজ প্রশাসনকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জানি যে একটি কথা আছে যে অনভ্যাসে বিদ্যা হ্রাস, অর্থাৎ চর্চা যদি না থাকে তাহলে সবকিছুরই এক ধরনের বিচ্যুতি ঘটে। সুতরাং পাঠদান কার্যক্রম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখছি। আজকে আমরা বিএসএস সম্মান প্রথম বর্ষের মৌলিক গণিতের কাম্যকরণ অধ্যায়টি দেখব। কাম্যকরণ অধ্যায় তো এই অংশটি আমি যদি ধরে নেই যে আগে আমরা ক্লাসে পাঠদান করিয়েছি, সেখানকার যে আলোচনাগুলি ছিল তারই ধারাবাহিক অংশ, এবং আমরা আবার এই নতুন করে পাঠদান করার মাধ্যমে পুরনো বিষয়গুলি কতটুকু আমাদের মনে আছে, চর্চা আছে, তার অংশ হিসেবে আমরা ক্লাসটি আবার করছি ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের এই টপিকসটাকে একটু সাজিয়ে নেই, যেমন আমরা আজকের এই ক্লাসটাতে কি বিষয় আলোচনা করব। আমরা প্রথমে আনছি বিভিন্ন প্রকার সংজ্ঞা ও উদাহরণ, অর্থাৎ কাম্যকরণ অধ্যায়ের থেকে কি কি ছোট ছোট প্রশ্ন আছে, 4 নম্বরের উপযোগী প্রশ্ন আছে, এবং এখান থেকে কি ধরনের প্রশ্নগুলি আসলে ছাত্রছাত্রীর জন্য উত্তর দান সহজ হয় সেই বিষয়গুলো আমরা দেখব। সেই সাথে উদাহরণও থাকবে। আমরা দেখব যে এক ঘাত বিশিষ্ট অপেক্ষক, দ্বিঘাত বিশিষ্ট অপেক্ষক, 3 ঘাত বিশিষ্ট অপেক্ষকের চরম মানগুলি কি পাওয়া যায়, এবং এগুলি মান বের করার জন্য আমাদের 4 নম্বর উপযোগী প্রশ্ন আসে, এবং এখান থেকে আমরা এমনও দেখেছি যে গ বিভাগে 10 নম্বর উপযোগী প্রশ্ন আমরা এখান থেকে পাই। এবং তারপরে আছে অনমনীয় বিন্দু, চ্যানেল বিন্দু। এই 3টি বিষয়ের মধ্যে আমরা আমাদের আজকের পাঠদান কার্যক্রম সীমাবদ্ধ রাখবো। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সময় পেলে আমরা এর বাকি প্রশ্নগুলি এবং টপিকগুলি আমরা আলোচনা করব। তো শুরুতে আসা যাক। এখানে আছে বিভিন্ন প্রকার উদাহরণের সংজ্ঞা। যেমন আমরা কাম্যকরণ অধ্যায়ের মধ্যে দেখব কি কি টপিকগুলি আছে। এখানে চরম মানের কথা বলা আছে, কাম্য মানের কথা বলা আছে। চরম মান বা কাম্য মান বলতে কি বোঝায়? আসলে কোনো অপেক্ষকের যে সর্বোচ্চ অবস্থা বা সর্বনিম্ন অবস্থা, এটি নির্ধারণ প্রক্রিয়াকে আমরা কাম্যকরণ বলছি। অর্থাৎ অর্থনীতিতে আমরা যে উৎপাদন, বিনিয়োগ, সঞ্চয়, উপযোগ, খরচ কার্যক্রম ইত্যাদি নানা ধরনের চলকের ব্যবহার করে আমরা যে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করি, সেই কার্যক্রমে উৎপাদনকারী চায় তার উৎপাদন সর্বোচ্চকরণ করে মুনাফা সর্বোচ্চকরণটা বজায় রাখে, অথবা যিনি উৎপাদনকারী আছেন তিনি উৎপাদনের দিকটিকে ঠিক রেখে আরেকটি উপায়ে তার মুনাফা সর্বোচ্চকরণ করতে পারে, যেটাকে আমরা খরচ সর্বনিম্নকরণের পর্যায়ের মাধ্যমেও করতে পারি। অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন বা কস্ট মিনিমাইজেশন, মুনাফা সর্বোচ্চকরণ অথবা খরচ সর্বনিম্নকরণ। এই সর্বোচ্চ অবস্থা বা সর্বনিম্নকরণ অবস্থা নির্ধারণ কার্যক্রমকে আমরা অপটিমাইজেশন বা কাম্যকরণ বলছি। সুতরাং চরম মান, পরম মান বা কাম্য মান, এই কথাগুলি একই অর্থে ব্যবহৃত হয়। সেগুলি উৎপাদন ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, সর্বোচ্চকরণের ক্ষেত্রে, সর্বনিম্নকরণের ক্ষেত্রে এই কনসেপ্টগুলি আমরা ব্যবহার করছি। এখানে আসছে যে আপেক্ষিক ও নিরঙ্কুশ সর্বোচ্চ সর্বনিম্ন মান। সুতরাং একটি অপেক্ষকের সর্বোচ্চ যে চলকের মানের প্রেক্ষিতে, অর্থাৎ স্বাধীন চলকের যে মানের জন্য অধীন চলকের মানটি আমি সর্বোচ্চ পাবো, সেটি দ্বারা অপেক্ষকের সর্বোচ্চ অবস্থাকে নির্দেশ করছে। এটিকে আমরা সর্বোচ্চকরণ বলছি। আবার একইভাবে সর্বনিম্নকরণ যদি আমরা বলি, যে
স্বাধীন চলকের যে মানের জন্য অধীন চলকের যে মানটি সর্বনিম্ন মান পাওয়া যায় সেই অবস্থা নির্ধারণকে আমরা সর্বনিম্নকরণ বলি। সুতরাং কোন অপেক্ষকের সর্বোচ্চ মান নির্ধারণ, যেটিকে আমরা সর্বোচ্চকরণ বলি, অথবা কোনো অপেক্ষকের সর্বনিম্ন মান নির্ধারণ, সেটিকে আমরা সর্বনিম্নকরণ বলি। এই দুটি মিলে আমরা এটাকে অপটিমাইজেশন বা কাম্যকরণ বলছি। সুতরাং অপেক্ষকের চরম মান, কাম্য মান বা পরম মান আসলে একই অর্থে প্রকাশ করছে। আমরা আসছে আপেক্ষিক ও নিরঙ্কুশের কথা। যেমন আসলে আপেক্ষিক এবং নিরঙ্কুশ এই বিষয় দুটির সাথে আমরা যদি শুরুতেই বলি নিরঙ্কুশ, এটি কি অর্থ প্রকাশ করে? অর্থাৎ চরম সর্বোচ্চ অথবা চরম সর্বনিম্ন। যেমন একটি অপেক্ষক, যেমন y ফাংশন অফ x, এই অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে যদি আমরা এরকম নানাবিধ উত্থান পতন পাই, সেই উত্থান পতন অপেক্ষকের মধ্যে, যেমন আমি যদি এই বিন্দুটার নাম দেই a, এটার নাম দেই b, এটা c, d, এভাবে বেশ কিছু নাম দেই, সেই সর্বোচ্চ মানগুলির মধ্যে যেমন a এর অবস্থানটি সবচেয়ে বেশি, a c e, এই মানগুলি অপেক্ষকের সর্বোচ্চ অবস্থান নির্দেশ করছে, কিন্তু এই মানগুলির মধ্যে a এর মান সবচেয়ে বেশি। তাহলে a c e এই তিনটি বিন্দুই অপেক্ষকের হাইয়েস্ট মান, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি মানটা হচ্ছে a, একে বলছি আমরা নিরঙ্কুশ সর্বোচ্চ মান। তাহলে a এর তুলনায় c এবং e বিন্দু দুটি তুলনামূলক নিচে অবস্থানে আছে সর্বোচ্চকরণের মধ্যে। অতএব a ছাড়া বাকি e এবং c বিন্দুকে আমরা বলবো আপেক্ষিক চরম মান, অর্থাৎ এই মান দুটিকে আমরা আপেক্ষিকভাবে বলছি। একইভাবে আমরা যদি বলি নিরঙ্কুশ চরম মান, সেটি কি? যেমন আমি যদি বলি b d আর এখানে দেই আমরা f বিন্দু, তাহলে এই তিনটা বিন্দুর মধ্যে f বিন্দুর অবস্থান সবচেয়ে নিচে, অর্থাৎ সর্বনিম্ন মানগুলির মধ্যে f বিন্দুর মানটি সবচেয়ে কম। এই সবচেয়ে কম বিন্দুটাকে আমরা বলছি নিরঙ্কুশ সর্বনিম্ন মান। এবং f b এবং d এই তিনটা বিন্দুর মধ্যে f বিন্দু ব্যতীত বাকি যে দুটি বিন্দু আছে b এবং d, সেই বিন্দু দুটিকে আমরা বলবো আপেক্ষিক সর্বনিম্ন মান। কেন? কারণ বাকি মানগুলি আমার অন্য মানগুলির সাথে তুলনা করে আমরা পাচ্ছি, এজন্য আমরা এদেরকে আমরা আপেক্ষিক সর্বনিম্ন বলছি, আর সর্বোচ্চকরণের বেলায়ও আপেক্ষিক সর্বোচ্চ মান বলছি। সুতরাং আমরা কি পেলাম? যে আমরা বিভিন্ন প্রকার সংজ্ঞা এবং উদাহরণের মধ্যে আমরা দেখছি যে এখানে আছে পরম মান কাকে বলে, চরম মান কাকে বলে, আপেক্ষিক ও নিরঙ্কুশ সর্বোচ্চ সর্বনিম্ন মান কি, আমাদের আছে শর্তহীন ও শর্তযুক্ত চরম মান। অর্থাৎ কোশ্চেনের বক্তব্য থেকে আমরা পাচ্ছি শর্তহীন ও শর্তযুক্ত চরম মান। এটি দ্বারা কি বোঝাচ্ছে? কোন অপেক্ষকের সর্বোচ্চ মান বের করার ক্ষেত্রে যদি কোনো উদ্দেশ্যমূলক অপেক্ষকের কি বিবেচনা করতে হয়, তাহলে আমরা সেটাকে বলবো এটি শর্তযুক্ত। অর্থাৎ একটি অপেক্ষকের মান সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, সেটি আরেকটি অপেক্ষকের মানের উপর আমরা শর্ত হিসেবে পাবো, শর্ত হিসেবে নির্ভর করবে, তখন তাকে বলবো শর্তযুক্ত চরম মান। আর শর্তহীন চরম মান একটি অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ধারণ করার ক্ষেত্রে যখন কোনো অবস্ট্যাকল বা শর্ত অথবা কোনো কন্ডিশন অ্যাপ্লাই থাকে না, তখন তাকে আমরা বলি শর্তহীন চরম মান। আমরা আমাদের লেসনে অঙ্কের মাধ্যমে যখন আমরা অঙ্ক করব তখন আমরা এই বিষয়গুলি আমরা পাবো। এবার আসা যাক, এই যে চরম মান নির্ণয়, যদি আমরা বলি কোনো অপেক্ষকের মানটি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে তা নির্ধারণ করতে চাই, তখন তাকে আমরা বলবো যে একটি অপেক্ষকের চরম মান নির্ণয়, যেমন একঘাত অপেক্ষকের চরম মান নির্ণয় অথবা পরম মান নির্ণয়, যদি এটা আমরা দেখি তাহলে আমরা কি পাবো? যেমন এর জন্য আমাদেরকে দুটি শর্তের বিবেচনা করতে হবে। এই শর্ত দুটিকে আমরা বলি
প্রথমটিকে বলি আমরা প্রাথমিক শর্ত। প্রাথমিক শর্তে বলা আছে যে dy dx ইকুয়াল টু 0, অর্থাৎ স্বাধীন চলকের প্রেক্ষিতে অধীন চলকের পরিবর্তনের মান হবে 0। এবং দ্বিতীয়টিতে বলা আছে পর্যাপ্ত শর্ত। সেখানে কি বলা আছে, অর্থাৎ আমরা অপেক্ষকের চরম মান যেহেতু বলেছি সেটি সর্বোচ্চ হবে অথবা সর্বনিম্ন হবে, তাহলে পর্যাপ্ত শর্তের দ্বিতীয় অন্তরীকরণের মান যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা পাবো সর্বনিম্ন মান, অপেক্ষকটির সর্বনিম্ন অবস্থা আমরা পাবো। আর যদি আমরা এই পাশে আনি, যদি ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার লেস দেন 0 হয়, 0 থেকে ছোট হয় বা ঋণাত্মক হয়, সেক্ষেত্রে আমরা অপেক্ষকের সর্বোচ্চ মানটি পাবো। সুতরাং এই দুটি শর্তকে বিবেচনা করে আমরা সেটি যদি একঘাত অপেক্ষক হয় তার জন্য আমরা দুটি শর্ত পাবো, প্রাথমিক এবং পর্যাপ্ত শর্ত। একইভাবে দুই ঘাত বিশিষ্ট অপেক্ষকের জন্য আমরা প্রাথমিক ও পর্যাপ্ত শর্ত সেটি ভিন্ন হবে, এবং একইভাবে তিন ঘাত বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রেও আমরা প্রাথমিক এবং পর্যাপ্ত শর্তের আলোকে চরম মান বা পরম মান বের করব। একইভাবে আমরা যখন শর্তযুক্ত অপেক্ষকের চরম মান বের করব সেখানেও আমাদেরকে দুটি শর্তকে বিবেচনা করতে হবে, অর্থাৎ প্রাথমিক ও পর্যাপ্ত শর্তকে অবশ্যই বিবেচনা করতে হবে। সুতরাং আমরা একটি উদাহরণ করছি। একঘাত অপেক্ষকের চরম মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা শর্তের কথা বলেছি, প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত। মনে রাখতে হচ্ছে দ্বিতীয় অন্তরীকরণের মান যদি ধনাত্মক হয় তাহলে সেটি অপেক্ষকের সর্বনিম্ন অবস্থা নির্দেশ করবে, যদি দ্বিতীয় অন্তরীকরণের মান নেগেটিভ আসে তাহলে সেটি অপেক্ষকের সর্বোচ্চ অবস্থা নির্দেশ করবে। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে একটি অপেক্ষক বিবেচনা করে সেই অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সেটি আমরা বের করার চেষ্টা করব, কারণ আমাদের ছোট কনসেপ্টের আলোকেই মূলত অঙ্কগুলির সমাধান আসে। যেমন আমি যদি একটি অপেক্ষককে বিবেচনা করি, যেমন শর্ত আছে, যেমন খেয়াল করো y ইকুয়াল টু 5x স্কয়ার মাইনাস 20x প্লাস 70। এটি একটি একঘাত অপেক্ষক। কি দেখে বুঝবো আমরা একটি একঘাত অপেক্ষক? আমরা জানি অপেক্ষকের স্বাধীন চলক হচ্ছে x, যেটি অপেক্ষকের ইকুয়াল চিহ্নের ডান পাশে আছে, এবং দ্বিতীয়টা আছে এটা একটি দ্বিঘাত অপেক্ষক, আর x এর উপরে কিন্তু স্কয়ার আছে, এজন্য এটাকে বলছি আমরা দ্বিঘাত অপেক্ষক। কারণ যদি একটি একঘাত অপেক্ষক বিবেচনা করি, এটি একটু দ্বিঘাত আমরা একটু পরে আসছি, আমরা একঘাত অপেক্ষক যেমন একটি খরচ অপেক্ষক বিবেচনা করছি, c ইকুয়াল টু q কিউব মাইনাস 6q স্কয়ার। एग्जांपल আমি আরেকটি উদাহরণ দেখি। এখানে একটি চলক বিশিষ্ট, আমাদের একঘাত না, এটি একটি চলক বিশিষ্ট বলা আছে, শব্দটা হবে এটি, যেমন 6q স্কয়ার প্লাস 18q প্লাস 50। আচ্ছা, আমার উদাহরণ আগেরটাও ঠিক ছিল, আমরা আসলে চলকের কথা বলছি, ঘাতের না। আমাদের শুরুতে হবে একটি চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান, দুটি চলক বিশিষ্ট অপেক্ষকের স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান, বা তিনটি চলক বিশিষ্ট স্বাধীন চলকের চরম মান। যেমন এখানে কিন্তু স্বাধীন চলককে আমরা যদি একটু দেখি, স্বাধীন চলক হলো কিউ, যেটাকে আমরা উৎপাদন বলছি, প্রোডাকশন, এবং অধীন চলক আমরা বলছি কস্ট, সি, যেটি আমাদের খরচ নির্দেশ করছে। সুতরাং উৎপাদনের সাথে খরচ যুক্ত, প্রোডাকশন বাড়লে তার খরচ বাড়ে, প্রোডাকশন কমলে তার খরচ কমে আসে। সুতরাং আমরা যেটা চাচ্ছি একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান নির্ণয়। যেমন এটি একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক, আমাদের যে উদাহরণটা আমরা মুছে ফেলেছি সেটিও আমাদের একটি স্বাধীন চলক বিশিষ্ট ছিল। আসলে আমরা একঘাত দ্বিঘাত না, আমরা মূলত শব্দটা হবে একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান। আচ্ছা, তো বেশ, সেক্ষেত্রে আমরা দুটি বিষয়ের কথা বলেছিলাম। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রাথমিক শর্তের কথা, যেমন প্রাথমিক শর্ত কি ছিল? চলক dc বাই dq সমান 0, অর্থাৎ অপেক্ষকের স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণের মান 0 হবে। সেটি যদি আমরা সমাধান করি, dq আছে q কিউব
6q স্কয়ার 18q প্লাস 50 সমান 0। আমি যদি একসাথে অন্তরীকরণ করে ফেলি 3q স্কয়ার মাইনাস 12q প্লাস 18 সমান 0। তাহলে কি পেলাম? আমরা একটি দ্বিঘাত সমীকরণ পেলাম 3q স্কয়ার মাইনাস 12q প্লাস 18 ইকুয়াল টু 0। এটি ছিল প্রাথমিক শর্ত। এবার আমাদের পর্যাপ্ত শর্তে যেতে হবে। পর্যাপ্ত শর্ত ছিল যে কিভাবে আমরা অর্থাৎ এই অপেক্ষকের খরচ সর্বনিম্নকরণ, কারণ যেহেতু কস্ট, তাহলে হয় খরচ সর্বনিম্নকরণ অথবা প্রোডাকশনের ক্ষেত্রে আমরা মুনাফা সর্বোচ্চকরণ করতে পারি। আচ্ছা, এবার পর্যাপ্ত শর্ত এবং এই সমীকরণে যে চলক আছে 3q স্কয়ার মাইনাস 12q প্লাস 18 ইকুয়াল টু 0, এখানে আমরা যদি আমরা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করি তাহলে এখানে আমরা একটা q এর মান পাবো। আমাদের মূল যে লক্ষ্য অর্থাৎ একটি অপেক্ষক সেটি কাম্য মান বের করা, সেটি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে সেটি নির্ধারণ করা। আমরা সমাধান এখান থেকে দ্বিঘাত সমীকরণের সমাধান করে আমরা q কোয়ান্টিটি বা উৎপাদনের একটা মান পাবো। আচ্ছা, এবার আমি পর্যাপ্ত শর্তে যাই। আমাদের যদি বলা হয় যে পর্যাপ্ত শর্তটা কি ছিল, সেখানে ছিল দ্বিতীয় অন্তরীকরণের মান, অর্থাৎ দ্বিতীয় অন্তরীকরণ কি ছিল, প্রথমবার অন্তরীকরণ করে আমরা যে সমীকরণটি পেয়েছি সেই সমীকরণকে আবার অন্তরীকরণ করা হলে সেটা হয়ে যায় দ্বিতীয় অন্তরীকরণ। তাহলে 6q মাইনাস 12, দ্যাট মিন্স আমরা সেকেন্ড ডেরিভেটিভ পেয়েছি। তাহলে কি পেলাম? 6q মাইনাস 12। এখন প্রশ্ন হতে পারে পর্যাপ্ত শর্তে যেটি ছিল যে অপেক্ষকটি মান ঋণাত্মক হলে সর্বোচ্চ হবে এবং ধনাত্মক হলে সর্বনিম্ন হবে, তাহলে এখানে কিন্তু আমাদের q এর মান অর্থাৎ যে কোয়ান্টিটি সেই মানটা আমরা এই সমীকরণ থেকে আমরা যে q এর মান পাবো সেই মানটা আমরা এখানে ইনপুট করব -12। সেই মানটি ধনাত্মক হলে খরচ সর্বোচ্চ হবে, আর যদি আমরা ঋণাত্মক মান পাই তাহলে খরচ সর্বনিম্ন হবে। তাহলে কি দাঁড়ালো? আমরা অঙ্কটি সমাধান কৌশলটা দেখেছি। একটি সমীকরণ দেওয়া আছে যেটি একটি স্বাধীন চলক বিশিষ্ট, কিন্তু সমীকরণটির ঘাত কিন্তু কিউ বা 3। প্রাথমিক শর্তে আমরা অন্তরীকরণ করেছি, তার মান 0 ধরে এখানে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করে কিউ একটা মান পাবো। পর্যাপ্ত শর্ত ছিল দ্বিতীয় অন্তরীকরণের মান, যেখানে আমাদের এই সমীকরণটা এসেছে সেখানে কিউ এর মান ইনপুট করে ধনাত্মক হলে আমরা পাবো সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ, আর যদি ঋণাত্মক পাই তাহলে পাবো আমরা সর্বোচ্চকরণ। যেহেতু এটি একটি খরচ অপেক্ষক সেক্ষেত্রে আমরা সর্বনিম্নকরণ মানটি পাবো। সুতরাং আমরা আমাদের যে সমস্যাটি সেখান থেকে কি কি কোশ্চেন আমরা পেতে পারি? প্রথমত আসতে পারে যে এখান থেকে কাম্য মানটি কত, সেকেন্ডলি হলো কাম্য বিন্দুটি নির্ণয় করো, অর্থাৎ বিন্দুটি নির্ণয় সেটি কি সর্বোচ্চ বিন্দু হবে নাকি সর্বনিম্ন বিন্দু হবে, তার সমাধান কি? কিউ এর যে মান পেয়েছি আমরা, কিউ এর এই প্রাপ্ত মানটি এই খরচ অপেক্ষকে যদি আমরা ইনপুট করি তাহলে আমরা এখান থেকে সি এর মান পাবো, আর এখান থেকে আমরা কিউ এর মান পেয়েছি। তাহলে এই যে দুটি মান কাম্য বিন্দুটি হবে সি, কিউ। সাপোজ এই একটা মান এবং এই আরেকটি মান, এটা হবে আমাদের বিন্দুটি। প্রথমত হলো অপেক্ষকটির চরম অবস্থা নির্ণয় করা, সেটি কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। সেকেন্ড কোশ্চেন হয় বিন্দুটি কি হবে, এটি কি সর্বোচ্চ বিন্দু নাকি সর্বনিম্ন বিন্দু, এবং এই যে অবস্থানটা এটি মিলিয়ে হলো আমার একটা এক্সেট প্রশ্ন। সুতরাং কোন অপেক্ষকের চরম মান বের করার জন্য সেটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সেটি নির্ধারণ করাকে আমরা কাম্যকরণ বলছি। সুতরাং আমরা মূলত একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মান নির্ণয় কৌশলটি আমরা শিখেছি। আর এই অঙ্কগুলির জন্য প্র্যাকটিস বা চর্চাটা একটি শর্ত, কারণ আমরা যত বেশি সমস্যাগুলি করতে পারবো তত আমরা সমাধানের উপায়ের ধরনটা চেঞ্জ পাবো, যে কি কি পরিবর্তনগুলো এখানে আসতে পারে বা আছে। আচ্ছা, এবার আসা যাক আমরা যদি দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চিন্তা করি। দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক,
এর চরম মান বের করতে চাই, আমাদের যেমন আমরা যদি বলি z ইকুয়াল টু ফাংশন অফ x y, এটি একটি দ্বিচলক বিশিষ্ট অপেক্ষক। কিভাবে আমরা স্বাধীন চলক x ও y মান পাচ্ছি এবং z হচ্ছে মূলত অধীন চলক। তো এই ক্ষেত্রে যে শর্তের কথা বলেছি, এই ক্ষেত্রে আমাদের প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত ঠিক যথারীতি আমরা, যেহেতু চলক দুটি, আমরা একটু ভেরিয়েশন আমরা পাবো। আমরা যদি প্রাথমিক শর্তের কথা চিন্তা করি, যেমন আমরা প্রথমে অপেক্ষকটি সর্বোচ্চকরণের বেলায় কি হবে, যেমন z x ইকুয়াল টু 0, z y ইকুয়াল টু 0। পর্যাপ্ত শর্তের মধ্যে বলা আছে, আমরা যদি এটাকে হিসাব নির্ণয় বলি, z x সর্বোচ্চকরণের বেলায় হবে লেস দেন 0 এবং h2 নির্ণায়ক z x z xy yx z yy এই রাশিটির মান 0 থেকে বড় হবে যখন কিনা অপেক্ষকটিকে আমরা সর্বোচ্চ বিবেচনা করব। তাহলে আমি আবার বলছি, যখন আমরা দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক পাবো, সেক্ষেত্রে কাম্য মান বের করার জন্য আমাদের যে শর্ত দুটি বিবেচনা করতে হবে, সর্বোচ্চকরণের বেলায় প্রথম চলকের সাপেক্ষে অন্তরীকরণের মান সমান 0, দ্বিতীয় চলকের সাপেক্ষে অন্তরীকরণের মান সমান 0। এই দুটি রাশি থেকে আমরা দুটি অপেক্ষক বা ইকুয়েশন পাবো। পর্যাপ্ত শর্তে বলা আছে যে xx, যেটি অপেক্ষকের দ্বিতীয় অন্তরীকরণ নির্দেশ করছে, এবং যে yy, এটি দ্বিতীয় চলকের সাপেক্ষে দ্বিতীয় অন্তরীকরণ নির্দেশ করছে, এবং যে xy yx, এটাকে আমরা আংশিক অন্তরীকরণ বলছি। অর্থাৎ এই যে xy এবং যে yx এর মান একবার x এর সাপেক্ষে y এর পরিবর্তন আর একবার y এর সাপেক্ষে x এর পরিবর্তন, এই পুরো রাশিটির মান ধনাত্মক হবে। এশিয়ান 1 নির্ণায়ক zxx এর মান নেগেটিভ এবং h2 এর মান ধনাত্মক, তখন দ্বিচলক বিশিষ্ট দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ অবস্থান নির্দেশ করছে। আমরা যদি সর্বনিম্নের কথা বলি, যে সর্বনিম্ন অবস্থার ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে zx সমান 0, zy সমান 0 এবং পর্যাপ্ত শর্তের বেলায় আমাদের একইভাবে h1 এশিয়ান নির্ণায়ক zxx 0 থেকে বড় এবং h2 নির্ণায়ক zxx zxy zyx zyy এই রাশিটির মান 0 থেকে বড়। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হচ্ছে দুইটি চলকের বেলায় এশিয়ান 1 নির্ণায়কের মান ধনাত্মক এবং h2 নির্ণায়কের মানও ধনাত্মক। এই দুটি শর্তের আলোকে দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মানটা আমরা বের করতে পারি। বিগত সময়গুলিতে আমরা দেখেছি যে দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলি তুলনামূলক বেশি এসেছে। আমাদের যে তিনটি চলক বিশিষ্ট অপেক্ষক আছে, সেটির ব্যবহার আমরা পাবো, সেটির অঙ্ক আমাদের করতে হয় এবং আমরা করাবো ইনশাআল্লাহ। কিন্তু দ্বিচলকের ব্যবধানটা, দুটি চলকের ব্যবধানটা শেখার পর আমাদের জন্য তৃতীয় চলকের জন্য ব্যবহারটা আমরা সহজে পাবো। এবার আসা যাক, যদি আমরা একটি উদাহরণকে বিবেচনা করি, সেই উদাহরণের মানগুলি আমরা কিভাবে পাবো, সেটি সমাধান করলে আমাদের কাঙ্ক্ষিত সমাধানটি আমরা পাবো। যেমন একটি উদাহরণ করছি আমরা, যে ক্ষেত্রে দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক x² প্লাস xy প্লাস 2y² প্লাস 3। যদি একটু খেয়াল করো, এখানে দেখো x ও y দুটি স্বাধীন চলক এবং z কে আমরা বলছি অধীন চলক। সুতরাং এই দুটি চলক বিশিষ্ট অপেক্ষকের কাম্য মানটা আমরা বের করব। আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে প্রাথমিক শর্তে কি ছিল, যে আমাদের zx সমান 0, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 2x y 0, এবং সেকেন্ডলি বলা ছিল zy সমান 0, অর্থাৎ y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে এখানে হবে x 4y সমান 0। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। এই সমীকরণ 1 ও সমীকরণ 2, এই দুটি সমীকরণের সমাধান করে আমরা x ও y এর মানটি পাবো। আচ্ছা,
পর্যাপ্ত শর্ত কি ছিল? আমরা অঙ্কের সমাধান কৌশলটা শিখছি। সমাধানের জন্য যে পর্যাপ্ত সময় এবং ব্যাপ্তি, এটি আমরা শ্রেণীকক্ষে যেরকম অনেকগুলি ক্লাসের মাধ্যমে আমাদের এই বিষয়গুলোকে সহজে দেখানো যায়, আমরা আমাদের ক্লাসের সুবিধার জন্য ফরম্যাটটি আমরা দেখাচ্ছি, কিভাবে স্ট্রাকচারটার মাধ্যমে আমরা কৌশলটা শিখে নিচ্ছি। পর্যাপ্ত শর্তে ছিল যে xx এই মানটি বের করা, অর্থাৎ প্রথমবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে যে মানটি পেয়েছি সেই মানটিকে আবার করে, অর্থাৎ 2x y 0, দ্যাট মিন্স 2। এরপর z y, তার মানে y এর সাপেক্ষে প্রথমবার অন্তরীকরণ করে যে মানটি পেয়েছি সেটাকে আবার অন্তরীকরণ করা, সেটাকে বলা হচ্ছে যে y। এরপর আমাদের বর্ডার ফিশ h2 যে মানগুলি ছিল, দ্যাট মিন্স zxy zyx সমান del x zy, x এর সাপেক্ষে y এর কৃত মান এর অন্তরীকরণ, তাহলে x 4y, দ্যাট মিন্স 1। যদি আমরা z আমরা আমাদের চারটা মান পেয়ে গেছি। তাহলে দেখো আমরা কি পেলাম, h1 এর মানটি পেয়েছি zxx এবং h2 এর বাকি মানগুলো পেয়ে গেছি। তাহলে এই পাশটা যদি আমরা একটু দেখাই, একটু খেয়াল করো, তাহলে h1 নির্ণায়ক zxx, h2 হেসিয়ান নির্ণায়ক zxx, zxy, zyx, zyy, এই চারটি মানে আমরা পেয়েছি। এই চারটি মান আমরা এখানে বসাবো। যেমন এখানে zxx কি এসেছিল আমাদের 2, শূন্য থেকে বড়, এখানে মান আমরা পেয়েছি 2 এবং এখানে 1 1 এবং zyy পেয়েছি 4, দ্যাট মিন্স 8 - 1 7। তাহলে দেখো h1 নির্ণায়কের মান 0 থেকে বড় এবং h2 নির্ণায়কের মান 0 থেকে বড়। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 এর সমাধান থেকে আমরা x ও y এর যে মান পাবো এবং পর্যাপ্ত শর্তে বাকি দুটি মান কি পেয়েছি? ধনাত্মক। তাহলে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণের যে শর্ত ছিল সেই শর্ত অনুসারে আমরা এখন সিদ্ধান্ত নিব আমাদের এই দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের চরম মানটি কি বা কাম্য মানটি কি। তাহলে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, যদি আমরা এখানে সমাধানটা করিনি, আমরা এখানে আমাদের ফরম্যাটটা দাঁড় করিয়েছি। সুতরাং সিদ্ধান্তের বেলায় দেখতে হবে প্রথম মানটি কি ছিল, h1 নির্ণায়ক ধনাত্মক, h2 নির্ণায়ক ধনাত্মক, তাহলে অপেক্ষকটি সর্বনিম্ন হবে, যেহেতু দুটি মানই ছিল আমাদের ধনাত্মক। আর যদি এই মানটি আমরা ঋণাত্মক পেতাম তাহলে সর্বোচ্চ অবস্থা নির্দেশ করত। এবং সেই মানটি কত, x ও y এর প্রাপ্ত মানটি আমরা এই সমীকরণে বসালে আমরা পাবো, প্রথম হলো কাম্য অবস্থা, অর্থাৎ অপেক্ষকটি সর্বোচ্চ না সর্বনিম্ন, আমরা পেয়েছি সর্বনিম্ন। এরপর যদি বলা হয় বিন্দুটি কি ছিল, সেক্ষেত্রে আমরা যে x y যে মান পেয়েছি সেই মান আমরা বসাতে পারবো যে x এর মান এটা এবং y এর মান এই কাম্য মানটি পেলে অপেক্ষকটি সর্বোচ্চ হবে। এবং থার্ডলি চরম মানটি কত, অর্থাৎ সর্বোচ্চ না সর্বনিম্ন সেটি একটা, বিন্দুটি একটা এবং মানটি একটা, x ও y এর মান এই সমীকরণ বসালে আমরা কাঙ্ক্ষিত মান পাবো। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই লেসনের মাধ্যমে যে বার্তাটি দিতে চেয়েছি সেটি হলো কাম্যকরণ অধ্যায়ের প্রথম দিকে একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের মানটি আমরা কিভাবে পাবো, এবং যদি দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক হয় সেই অপেক্ষকের মানটি আমরা কিভাবে বের করব, সেটি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে সেটা নির্ধারণ করাকেই আমরা বলছি যে অপটিমাইজেশন বা কাম্যকরণ। একইভাবে যদি এখানে তিনটি চলক থাকতো, সেই তিনটি চলকের বেলা আমরা আমাদের এই শর্তগুলোর বিন্যাসটা একটু আলাদা হতো। একই সাথে যখন আমরা শর্তযুক্ত চলমান বের করব সেক্ষেত্রেও আমরা এই প্রাথমিক শর্ত ও পর্যাপ্ত শর্তের একটু ভিন্নতা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা এই স্বল্প পরিসরে কাম্যকরণ অধ্যায়ের প্রাথমিক দুটি বিষয় আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব যে এই জাতীয় যে অঙ্কগুলি আছে সেটি তৃতীয় চলকের হতে পারে অথবা শর্তযুক্ত চলকের বেলায়ও হতে পারে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সকলের পাঠদানের যে সুযোগ সেই সুযোগ যেন থাকে সেটি আমরা ইনশাআল্লাহ বজায় রাখার চেষ্টা করব এবং সর্বোপরি ঘরে অবস্থান করে নিরাপদ দূরত্ব অবস্থান করে আমরা আমাদের সুস্থতা বজায় রাখার চেষ্টা করব। সকলকে সাধুবাদ জানিয়ে আজকের শ্রেণী পাঠদান কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।